কে এই রঘু ডাকাত? হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে রঘু ডাকাতের অরিজিনাল স্টোরি নিয়ে কথা। বন্ধুরা, রঘু ডাকাতের অরিজিনাল স্টোরি, এটা পর্ব 1। কারণ রঘু ডাকাতের গল্প কিন্তু ছোট কোনো গল্প না। তো আমি এখানে গল্প আকারে তো বোঝাতে পারবো না, আমি তোমাদেরকে ইনফরমেশনগুলো পাস করে যাবো, কারণ আমি 10টা ইনফরমেশন লিখেছি প্রতিটা ভিডিওতে। আমি এইটা যদি তোমরা পছন্দ করো, তাহলে আমরা রঘু ডাকাতের জীবন সম্পর্কে যে ধরনের ধারণাগুলো সোশ্যাল মিডিয়া বা ইয়েতে রয়েছে, মানে সোশ্যাল মিডিয়া ইন দ্য সেন্স মানে প্রপারলি গুগল ইত্যাদিতে রয়েছে, যা ইনফরমেশন রয়েছে, সেই ইনফরমেশনগুলোকে একটা ভিডিও আকৃতিতে তোমাদের কাছে নিয়ে আসবো, যাতে তোমাদের ইন্টারেস্টিং লাগে। কারণ রঘু ডাকাত ছবিটা এই বছর দুর্গাপুজোয় আসছে। এবার রঘু ডাকাত সম্পর্কে কিন্তু অনেক 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 গল্প রয়েছে, এবং সেগুলো গল্প নয় কিন্তু, ঠিক আছে, সেগুলো সব সত্যি ঘটনা। কারণ রঘু ডাকাত বলে সত্যি একজন ছিলেন, এবং রঘু ডাকাত কিন্তু সত্যি ঘটনা অবলম্বনে, ঠিক আছে। তো রঘু ডাকাতকে যারা গল্প আকৃতি দিয়েছেন, তারাও কিন্তু সেটাকে ফিকশনালাইজ করেছেন বিভিন্ন গল্পের আকারে। তো আমরা চলে আসি প্রথমত রঘু ডাকাতের অরিজিন স্টোরি, রঘু ডাকাতের কোথায় জন্ম, কী বৃত্তান্ত। খুব আনন্দ লাগছে বলতে, রঘু ডাকাত কিন্তু হুগলি চত্বরটাকে অপারেট করতেন। হুগলি, চুঁচুড়া, এই যে জায়গা, চন্দননগর ইত্যাদি জায়গাগুলোর ভিতরে ওনার অপারেশন ছিল, মানে একদম কাজকর্ম ছিল। এবং উনি কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, নৈহাটি ইত্যাদি জায়গাগুলোর ভিতরেও কিন্তু ওনার বেশ একটা দাপট ছিল। এবং রঘু ডাকাত প্রথম কোনো ডাকাত বাংলার যে এত পপুলার হয় ডাকাতের ভিতরে। যত ডাকাত ছিলেন, অনেক ডাকাত ছিলেন সেই সময়, কিন্তু রঘু ডাকাত কিন্তু সব থেকে পপুলার হয় সেই সময়। এবার আসি একটা একটা করে পয়েন্টে। প্রথম হচ্ছে 200 বছর আগের কথা এটা। নীলকর চাষ চলছে তখন, নীলকর সাহেবের কথা। এবং তখন অনেক ডাকাত ছিল, কিন্তু কেন রঘু ডাকাত সাইন করে বা রঘু ডাকাত উঠে আসে? ডাকাতি করতেন যারা, তারা নিজেদের চরিতার্থ করতে, নিজেদের স্বার্থ চরিতার্থ করতে ডাকাতি করতেন। রঘু ডাকাত কিন্তু প্রথম যে রবিনহুড হয়ে ওঠে, কীভাবে সেটা বলি। রঘু ডাকাতের নাম, অরিজিনাল নাম ছিল রঘু ঘোষ, এবং এই রঘুর বড় নাম কী ছিল সেটা কিন্তু জানা যায় না, তবে রঘু ঘোষ এইটুকু নাম ছিল। আচ্ছা, বিচরণ ক্ষেত্র কোথায় কোথায় ছিল দেখো। নদিয়া, হুগলি, কলকাতা, 2 24 পরগনা, পান্ডুয়া, বর্ধমান, এই সমস্ত জায়গায় তাদের বিচরণ ক্ষেত্র ছিল, আমি তোমাদেরকে বললাম একটু আগে। এবং তার সঙ্গে সঙ্গে তার জন্ম হয়েছিল দরিদ্র কৃষক পরিবারে। এবং এই দরিদ্র কৃষক পরিবারে জন্ম হওয়ার পরে নীলকর চাষের রাজি না হয়, তার মানে তার বাবাকে অত্যাচার করে মারা হয়, এবং প্রতিশোধের আগুন তার ভিতরেও জ্বলে ওঠে। এবং রঘু ডাকাতের মতন রঘু, মানে এই রঘু ছেলেটি এই কিশোর অবস্থায় তিনি লাঠি খেলায় কিন্তু পারদর্শী ছিলেন, একদম একটা ডানপিটে ছেলে ছিলেন। তো এই রকম একটা মানুষ, তিনি কিন্তু তার মতন আরও প্রচুর নীলকর সাহেব যারা ছিলেন সেই সময়, যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেছে তারা জানবে, সেই সময় যারা সাহেব ছিলেন, নীলকর সাহেব ছিলেন, তারা নীলকর চাষ না করতে মানে রাজি না হলে সঙ্গে সঙ্গে তারা অত্যাচার করতেন। তো এই অত্যাচারটা কিন্তু ভয়ঙ্কর হতো এবং মৃত্যু পর্যন্ত হতো। এরকম অনেক মানুষ আছেন। তো রঘু ডাকাত, রঘু ছেলেটি, তিনি কিন্তু এরকম তার গ্রামেরই আরও অনেককে একত্রিত করেন, যারা কিন্তু এই নীলকর সাহেবের মানে অত্যাচারে তার বাবাকে হারিয়েছেন, কেউ কারুর পরিবারের কাউকে হারিয়েছেন। তো তাদেরও ভিতরে জ্বলছিল প্রতিশোধের আগুন। তৈরি হয় রঘু ডাকাতের দল, যেটাকে বলা হয় সেই সাংঘাতিক দল। সেই দল নিয়ে তারা প্রথম লুণ্ঠন করেন নীলকর সাহেবদের নীলকুঠি, এবং নীলকুঠি লুণ্ঠন করেন এবং জ্বালিয়ে দেন। এই থেকে শুরু হয় রঘু ডাকাতের আত্মপ্রকাশ। এখান থেকেই কিন্তু তিনি ডাকাতের বেশে এসে নীলকুঠি পুড়িয়ে দিয়েছিলেন। এরপরে তারা কিন্তু জমিদার, বড়লোক এবং অত্যাচারী জমিদারদের টাকা লুট করত, এবং যাকে সদল বলে লুট করত, এবং তাদেরকে বলা হতো, এবং তারা মানে একদম চিঠি দিয়ে যেতেন। এবং যেহেতু তখন এত, মানে 200 বছর আগের কথা, বুঝতেই পারছো, সেই সময় কিন্তু মানে এত ফোনস ইত্যাদি বা টেলিগ্রাম বা চিঠির ব্যবস্থাটাও এতটা ছিল না। তো পুলিশ অবধি খবর পৌঁছাতে পৌঁছাতে ডাকাত কিন্তু চিঠি দিয়ে, মানে একদম সেই দম্ভভাবে কিন্তু ডাকাতি করে বেরিয়ে আসতো। তো এটা একটা ভয়ঙ্কর ব্যাপার, তাই না? আমি সত্যি বলছি, তোমরা কারা কারা এটাকে বিশ্বাস করছো জানি না। এই যে কথাগুলো আমি বলছি, কেমন লাগছে শুনে তুমি বলো? আমি যখন এগুলোকে ঘাঁটতে শুরু করলাম, আমার সিরিয়াসলি মনে হলো এগুলো যখন আমি বড় পর্দায় দেখবো তখন কি হবে। মানে 200 বছর আগের গল্পটা যখন দেখবো তখন কি হবে, আর এইখানে কী রকমের মাস এলিমেন্টস রয়েছে তোমরা বুঝতে পারছো? যখন ডাকাতি করবে, যখন লুণ্ঠন করবে, যখন অ্যাকশনসগুলো হবে, মাই গড, মানে কি লাগবে দেখতে, কি ক্রেজি লাগবে, আর দেবদাকে কি মানাবে তুমি বুঝতে পারছো? আমি এইটুকু বলে এইখানেই পজটা নিলাম এবং বললাম যে দেবদাকে কি মানাবে, কারণ রঘু ডাকাত বেশে, তাকে কি লাগবে, তাকে বাঙালির মাটির ছেলের মতন দেখতে, গ্রামের ছেলের মতন দেখতে,
ব্যাপক লাগবে ভাই, জমে যাবে। যাই হোক, তোমরা কতটা এনজয় করছো এই ভিডিওটা জানিও। পরবর্তী লাইনে আসি, যে লুট করা সম্পদ ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ভাগ করে দিত, তাই জন্য মাসিহা হয়ে উঠেছিল রঘু ডাকাত। এই প্রথম কিন্তু কোনো ডাকাত বাংলার যিনি মাসিহা হয়ে উঠেছিলেন, কারণ ডাকাতি করে তিনি নিজে সেই জিনিসপত্র ভোগ করতেন না, তিনি শিকার করে বেঁচে থাকতেন। ইয়েস বন্ধুরা, তিনি বন জঙ্গলে শিকার করে সেই খাদ্য খেয়ে বেঁচে থাকতেন। এতটাই ভদ্র এবং এতটাই নিপাট মানুষ ছিলেন। তার লড়াই ছিল নীলকর সাহেবদের সাথে, তার লড়াই ছিল ইংরেজদের সাথে, এবং তার লড়াই শুধু ইংরেজদের সাথে নয়, তার লড়াই এই অত্যাচারী যে বিভিন্ন বলা যেতে পারে জমিদার, রাজা এবং সেই সময় যারা ছিলেন আর কি মহাজন, তাদের সাথেই কিন্তু তার লড়াই ছিল মূলত। তাই এই লড়াইটা তিনি লড়তেন, এবং যে গরিব মানুষের জন্য লড়তেন বা যে গরিব স্তর থেকে উনি উঠে এসেছিলেন সেই মানুষগুলোর জন্যই কিন্তু তাদেরকে কিন্তু বিলিয়ে দিতেন পুরো বিষয়টা। তিনি কিন্তু ভোগ করতেন না ওই টাকা। তো এটা একটা অভূতপূর্ব বিষয়, তাই না? তো রঘু ডাকাত কিন্তু সত্যি বলছি একটা রবিনহুড, একটা মাসিহা বা একটা মানে একটা অন্য অধ্যায়, মানে একটা বিশাল বড় গল্প আর কি, রঘু ডাকাতের গল্প। এবং এটা কিন্তু অরিজিনাল স্টোরি, ঠিক আছে? এটা কিন্তু কোনো গল্প কথা নয়। এবং এরকম প্রচুর গল্প কথা রয়েছে। এবং এবার দেখো পরবর্তী লাইন, পরবর্তী আপডেটে আমরা আসি, সেটা হচ্ছে থানায় ডাকাত খোলার জন্য দপ্তর খোলা হয়েছিল, মানে ডাকাত ধরার জন্য দপ্তর খোলা হয়েছিল। কারণ এতটাই বাড়াবাড়ি হয়ে গেছিলো, ইংরেজদের এতটাই টনক নড়ে গেছিলো, এত বেশি লুণ্ঠন তারা চালিয়েছিলেন। এবং ওই আস্তে 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 স্টেপটা বাড়ে। তোমাদের বললাম যে প্রথম একটা নীলকুঠি পোড়ায় এবং সেখান থেকে লুট করে যা পায় সেগুলো একরকম, তারপরে আস্তে আস্তে জমিদারকে লুট করতে শুরু করে, তারপরে এই বিভিন্ন ইংরেজদেরকে লুট করতে শুরু করে। এই করতে 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 বিরাট একটা পরিসর তাদের কিন্তু হয়ে গিয়েছিল। আচ্ছা, অনেক স্থায়ী ঐতিহাসিকরা বলেন রঘু ডাকাত খাস কলকাতার মানুষ ছিল। এখান থেকেই তোমরা বুঝতে পারছো স্থায়ী ঐতিহাসিক তখনই তারা বলেন, মানে ঐতিহাসিকরা কোনো কথা তখনই বলেন যখন সেটা প্রপারলি ইতিহাসে লেখা থাকে। তো রঘু ডাকাতের ক্যারেক্টারটা কিন্তু ঐতিহাসিক, মানে ইতিহাসের ক্যারেক্টারের, মানে ইতিহাসের পাতায় লেখা থাকবে। আচ্ছা, এছাড়াও তোমরা কি জানো যে রঘু ডাকাতের সাথে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের যোগ ছিল? বা এছাড়াও তোমরা কি জানো যে রঘু ডাকাত কীভাবে চন্দননগরের সাথে জড়িত? আমি কিন্তু চন্দননগরের নাম বলিনি, চন্দননগরের সাথে কীভাবে জড়িত এগুলো নিয়ে আমরা পরবর্তী পার্টে কথা বলবো। এবং রঘু ডাকাতের সাথে রামপ্রসাদ কীভাবে জড়িত এগুলো নিয়েও কিন্তু আমরা পরবর্তী পার্টে কথা বলবো, যদি তোমরা চাও। কারণ এটা একটা বিরাট বড় অধ্যায়, এটাকে একটা ভাগে বলে দেওয়া বা একটা ভিডিওতে শেষ করে দেওয়া ইম্পসিবল। তাই আমি ভাবলাম ছোট ছোট করে ভিডিও করে করে ইনফরমেশনগুলো যেগুলো আমরা পাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এবং তোমরা ক্যান ইউ ইম্যাজিন যে এটা শুধু রঘু ডাকাতের অরিজিন স্টোরিটাই শুধু বললাম, এটা প্রথম সিনেমার প্রথম 30 মিনিটস হয়তো হবে। এই সিনেমাটা কিন্তু বিরাট বড় সিনেমা হতে হবে ভাই, এই সিনেমাটা ছোটোখাটো সিনেমা হলে হবে না, এই সিনেমাটা বড় সিনেমা হতে হবে, ডিমান্ডই করছে। এবার দেখা যাক এই প্রথম 20-30 মিনিটস এইটা শুধু রঘু ডাকাতের অরিজিন স্টোরি, সে কীভাবে জন্মেছে, সে কীভাবে, আমি সেটাই তোমাদেরকে শুধু এই ভিডিওর ভিতরে বললাম। এটা যদি ঠিকঠাকভাবে দেখানো যায়, এটা যদি স্কেল আপ করা হয় প্রপারলি, গ্রাম বাংলার গল্প কিন্তু পুরো পুরো মানে মাটির গল্প, গ্রাম বাংলার গল্প, জঙ্গলের গল্প, হুগলির জঙ্গলের গল্প যাকে বলা যেতে পারে। এবং যেহেতু আমার মানে বাড়িটা এই সমস্ত জায়গায়, এখনও পান্ডুয়া বলে চত্বরটি রয়েছেন, এখনও এই সমস্ত জায়গা চন্দননগর তো রয়েছে তোমরা জানো। তো এই জায়গাগুলো নৈহাটি, ঠিক আছে? তো নৈহাটির সাথেই বা কীভাবে জড়িত সেটাও কিন্তু তোমাদেরকে পরবর্তী পার্টে বলবো। একটা খুব সুন্দর গল্প রয়েছে, একটা খুব সিকোয়েন্স রয়েছে পুরো একটা নৈহাটি থানার সাথে রঘু ডাকাতের। তো সেসব নিয়ে পরবর্তী পার্টে দেখা হচ্ছে। আশা করি তোমাদের এই জিনিসটা খুব ভালো লাগছে, কারণ আমি যখন ঘাঁটছিলাম আমার নিজের খুব ভালো লাগছিলো। তোমাদের কেমন লাগছে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।